আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের গণজামায়াত, সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে চলছে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ, বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে চলতি বছরই চালু হতে পারে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা, জানালেন উপদেষ্টা। মামলা জটিলতায় শূন্য ৩২,০০০ প্রদান শিক্ষক পদ। বৈশাখের শেষে তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশ। আজও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনাম জানাচ্ছিলাম শুরুতে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের গণজামায়াত। দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন, অবস্থান, কর্মসূচি পালন করে আসছে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়াদের। তাদের দাবি, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠনে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত করার দাবি তোলা হয়। একই সাথে জারি করতে হবে জুলাই ঘোষণাপত্র। আন্দোলনরতরা বলেন, এই লড়াই ফ্যাসিবাদদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের লড়াই। আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য যা কিছু করার দরকার, জীবন দিতে হলেও জীবন দিয়ে দেবো। 2024 যখন অভ্যুত্থানে আমরা সফল হয়েছিলাম, এবারে ইনশাল্লাহ হবো। আওয়ামী লীগ যতক্ষণ নিষিদ্ধ করেনি ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আজকে আমার এই সন্তানকে আমি কি জবাব দিব? তার বাবা নাই, তার বাবার পরিচয় ছাড়া এখানে সে বড় হবে পৃথিবীতে। তাই চাই সরকার যাতে তার রাষ্ট্রীয়ভাবে সম্মান এই সন্তানটাকে দেয়। আমাদের বাধ্য হয়ে আবার রাজপথে নামতে হয়েছে এবং আমরা এতটুকু ইনশাল্লাহ নিশ্চিত যে আমরা এই দাবিটা আদায় করে ঘরে ফিরতে পারবো। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের গণজামায়াতের বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। সহকর্মীরা যোগ দিবেন। শুরুতেই যাচ্ছি তানভীর মৌসুমের কাছে, তিনি শাহবাগে আছেন। তানভীর, এই মুহূর্তে গণজামায়াতে কি কর্মসূচি চলছে আমাদেরকে জানাবেন, বক্তারা কি বলছেন সেই তথ্য দেবেন। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা মনে করি এদের দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না। এবং এখন সকালের চাইতে জনসমাগম, লোক সংখ্যা অনেক বেশি। আমি একটু দেখাতে চাই এখন আসলে কি অবস্থা, এবং চারপাশে আসলে তেল ধারণের ঠাঁই নেই, এরকম একটি অবস্থায় আমরা উপনীত হয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি পরিমাণে মানুষজন এখানে জড়ো হয়েছে। শাহবাগ, কাঁটাবনের রাস্তার অংশটুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশটুকু, বাংলা মোটরের দিকের যে রাস্তাটি গেছে এবং রমনার দিকে যে রাস্তাটি গেছে, সবখানেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এবং তিল ধারণের ঠাঁই নেই। এখানে অনেক উৎসুক জনতা আছে, তারা শাহবাগ ফ্লাইওভারের উপর উঠে বসেছেন এই যে এখন যে ফ্যাসিবাদ বিরোধী যে সমাবেশটি হচ্ছে সেটি দেখার জন্য, সেটিতে অংশ নেওয়ার জন্য। ফুটওভার ব্রিজ, মেট্রো স্টেশনের অনেক জায়গাতেই অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং
এবং এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আহমেদ সার্জিস আলম তারাও এসে উপস্থিত হয়েছেন এবং এইমাত্র ঠিক কিছুক্ষণ আগে তাদের সাথে যোগ দিয়েছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা এখন বক্তব্য দিচ্ছেন। হ্যালো, আমাদের পথে নামতে না হয়, এরপরে আমরা এ পর্যায়ে আমরা সিলেটে যেতে চাই। সিলেট থেকে সহকর্মী নাবিল হোসেন আমাদের সঙ্গে যোগ দেবেন, তার কাছ থেকেও জানবো সিলেটের সবশেষ তথ্য। নাবিল, ঢাকার খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর মৌসুম। গণজমায়েতে সিলেটে কর্মসূচি কি দেওয়া হয়েছে একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন, একই সাথে সেখানকার সবশেষ কি তথ্য আমাদেরকে একটু বিস্তারিত তুলে ধরবেন। ঠিক এভাবেই এই যে আন্দোলন বা এই যে সড়ক অবরোধ করে বা অবস্থান কর্মসূচি করে তাদের যে আন্দোলন, সেটি তারা মূলত তাদের দাবিগুলো তারা জানাচ্ছে এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি আছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত আসলে পূরণ হচ্ছে না তারা তাদের মতো করে আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি আসলে তারা বলছেন। বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে, রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে, ফয়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে, কত শিশু প্রাণ ঝরে গেল আছে কি সুখের শেষ, যাদের জন্য পেলাম আবার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে ডাকা হয়েছে। সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, আর সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞা নথি পাঠিয়েছে কিনা তা জানা নেই স্বরাষ্ট্র উপদেষ্টার। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি। এদিকে জনভোগান্তি এড়াতে আন্দোলনে রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন তিনি। গেল বুধবার দিবাগত রাতে দেশত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজে দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি এভাবে দেশ ছাড়ার ঘটনা জানাজানি হলে শুরু হয় সমালোচনার ঝড়। আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের 4 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন কোনো নিষেধাজ্ঞা না থাকায় অনায়াসেই দেশ ছাড়েন আব্দুল হামিদ। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে মন্ত্রণালয়ের সাবেক এই রাষ্ট্রপতির দেশত্যাগের নিষেধাজ্ঞার নথি ছিল কিনা এমন প্রশ্নের উত্তর জানা নেই খোদ উপদেষ্টার। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। এদিকে চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে রাস্তা অবরোধ করে জনভোগান্তি না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যখন বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
তরুণদের আকৃষ্ট করতে চট্টগ্রামে সমাবেশ করছে বিএনপি। শহরের পোলো গ্রাউন্ডে চলছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারুণ্যের এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির ৩ তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। সকাল থেকেই সমাবেশ ঘিরে পোলো গ্রাউন্ডের আশেপাশে জড়ো হন নেতাকর্মীরা। এতে যোগ দিয়েছে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের কর্মী সমর্থকরা। 4টি সাংগঠনিক বিভাগে এই কর্মসূচি পালন করবে বিএনপি। প্রতি বিভাগে 2 দিন কর্মসূচির দ্বিতীয় দিনে হবে এই সমাবেশ। নেতারা বলছেন, তরুণ ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা বিএনপির 31 দফার রূপরেখা তুলে ধরে এই সমাবেশের মূল উদ্দেশ্য। বাংলাদেশের জনগণের একটা বৃহৎ অংশ কিন্তু তরুণ ভোটার। তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তরুণরা বাংলাদেশ বিনির্মাণে তাদের মতামত যেন দিতে পারে, সেই তরুণদের মতামতকে এস্টাবলিশ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এরকম একটি প্ল্যাটফর্ম আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে যোগ দিবেন। রবিন, আপনার কাছে সমাবেশ সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানতে চাই। মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, কখন নাগাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। সকাল থেকে আসলে যুক্ত হচ্ছেন। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে সমস্যার সমাধান হয় না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমেই মানুষ ঠিক করবে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ। সকালে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের সভায় তিনি বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কাকে রাখা যাবে অথবা যাবে না। তিনি বলেন, তারেক রহমান মামলা থেকে খালাস পেয়েছেন, কিন্তু তার উপর নির্যাতনের ক্ষত রয়ে গেছে। যারা 1-11 সৃষ্টি করেছে তারা এখনো নেপথ্যে থেকে সরকারের কলকাঠি নাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে গেছেন, কোনো সংস্থা এ বিষয়ে জানতো না, এটা হতে পারে না। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে দিতে চাই। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে, কাকে ফেলবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো আপোষ হবে না, সরকারেও আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণহত্যার বিচারের নামে তামাশা চলছে। আমরা বলছিলাম একটি ট্রাইব্যুনালের মাধ্যমে কোনোভাবেই দ্রুত সময়ের মধ্যে বিচার করা সম্ভবপর হবে না। অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে, অন্যথায় আজকে আমরা যমুনা ঘেরাও না করে আপনাদেরকে ছাড় দিচ্ছি। পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। প্রাথমিক ও গণশিক্ষা 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর চায় সব ঠিকঠাক থাকলে এবছরই প্রাথমিকের বৃত্তি চালু হোক। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী ও পদক প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। শিক্ষার্থীদের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা উপভোগ শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন তিনি। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গন গ্রাস করেছে রাজনীতি, সরকারি স্কুল কলেজের মান নেমেছে তলানিতে। এই অবস্থায় নতুন সরকারি প্রতিষ্ঠানগুলোকে জাগিয়ে তুলতে চায় সরকার। এ কাজে শিক্ষকদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান তার। বলেন, প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফের নেওয়া যায় কিনা সে ব্যাপারে সবার মতামত নিয়েই হবে সিদ্ধান্ত। বৃহত্তর শিক্ষার স্বার্থে যে সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন সেগুলো, এই যে শিক্ষণ ঘণ্টা, কন্ট্যাক্ট আওয়ার্স, সেগুলো নিয়ে আমাদের অলরেডি কথাবার্তা হয়েছে। তারপরে যেটা হচ্ছে যে এই
অন্যান্য যে বৃত্তি পরীক্ষা সেগুলো আবার নতুন করে ইন্ট্রোডিউস করা যায় কিনা এগুলো আমরা দেখছি। বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষাবিদ অনেকের আপত্তি থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চায় এবছরেই চালু হোক কোমলমতিদের এই পরীক্ষা। এটা আমার ধারণা এবং বিশ্বাস যে সারা বিশ্বের মধ্যে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থার সর্বক্ষেত্রে মুনাফার চিত্র ফুটে উঠেছে। সরকারি অধিকাংশ স্কুলেই মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। শিক্ষা ব্যবস্থায় নানা প্রতিবন্ধকতা থাকায় শিশুদের আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া কঠিন বলে মন্তব্য তার। কোনো কিছুতে আগাতে চাই, মামলার জন্য আগাতে পারি না। আমাদের ৩২,০০০ প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য। কেন? মামলা। শিক্ষা সপ্তাহের প্রথম দিনে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান করা হয়। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রাথমিকের শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সূর্যের প্রখরতায় হাঁসফাঁস জনজীবন। তীব্র গরমে যেন পুড়ছে পুরো দেশ। টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর, ঢাকা সহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বেশিরভাগ জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁই। কোনো কিছুতেই মিলছে না স্বস্তি। প্রয়োজন ছাড়া বাইরেও বের হচ্ছে না কেউ। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একটু চুয়াডাঙ্গার খবর জানতে চাই, সহকর্মী জিসান আহমেদ যোগ দেবেন। জিসান, চুয়াডাঙ্গার তাপমাত্রার খবর আমরা জানালাম, জনজীবনের প্রভাব কেমন পড়ছে, সাধারণ মানুষের কষ্টের খবর একটু আমাদের জানাবেন। টানা ৩ দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত আছে। প্রথমে মৃদু, তারপরে মাঝারি, তীব্র এবং আজ অতি তীব্র আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। ফলে তাপমাত্রা যেহেতু প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে, সেই তুলনায় কিন্তু আসলে তাপমাত্রা পারদ যেহেতু চড়ছে, গরমের তীব্রতা প্রতিদিনই বাড়ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিংবা সব শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে, দুর্ভোগে পড়েছে। এই গরমের কাছে তারা আসলে কাহিল হয়ে যাচ্ছে, হার মানছে। কেননা তীব্র গরমে তারা না পারছেন ঘরে অবস্থান করতে, না পারছেন বাইরে বেরিয়ে কোথাও স্বস্তি খুঁজে পেতে। সব মিলিয়ে আসলে তারা এক প্রকার দুর্বিষহ জীবন পার করছে। আমরা দেখছিলাম চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকাগুলো ঘুরে ঘুরে অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু শহরে যানবাহনের সংখ্যা অনেকটাই কমেছে, সাধারণ মানুষের সংখ্যা অনেকটাই কমেছে। যারা শ্রমজীবী, পেশাজীবী, নানা ধরনের নিম্নের মানুষ রয়েছে তারা ঘর থেকে বাইরে বের হয়েছেন কাজের সন্ধানে, কিন্তু তারা কাজ পাচ্ছেন। কেউ কেউ কাজ পেলেও কিন্তু আসলে এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, কাজ শেষ করতে পারছেন না। এই অবস্থাতেই চলছে চুয়াডাঙ্গার পুরো পরিস্থিতি। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে, আগামী আরও 2 থেকে 3 দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা এরকমই থাকতে পারে। তারপরে হয়তো বা 13 মে থেকে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে, স্বস্তি ফিরতে পারে জনজীবনে। একই সাথে কিন্তু আমরা দেখেছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ চুয়াডাঙ্গার 4টি যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে নানা ধরনের পানিবাহিত রোগ যেগুলো রয়েছে এবং হিট স্ট্রোকের মতো রোগে আক্রান্ত হয়ে কিন্তু বৃদ্ধ এবং শিশুরা ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বারবার কিন্তু পরামর্শ দিচ্ছে যে এই গরম থেকে বাঁচতে হলে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদেরকে নিবিড়ভাবে তাদেরকে পরিচর্যায় রাখতে হবে, নানা ধরনের কৌশল অবলম্বন করতে হবে। একই সাথে কিন্তু ঠান্ডা পানি পান করতে হবে, সেই সাথে কিন্তু আসলে টাটকা খাবার খেতে হবে। সব মিলে আসলে যে পরিস্থিতি, এক প্রকার দুর্বিষহ জীবন পার করছে চুয়াডাঙ্গার মানুষ বলি। জিসান, ধন্যবাদ আপনাকে।